দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্স প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুহাত সাউম। আমাদের আজকের এই আলোচনায় যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে আমাদের করণীয় এবং একই সাথে সরকারের কী কী করণীয় আছে সেটি। এই বিষয়টি সম্পর্কে বলার জন্য যে দুটি মানুষ আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন, তারা হচ্ছেন মোহাম্মদ আহসানুল জব্বার, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং ডক্টর মেহজাবিন হক, সাইকোলজিস্ট এবং বিভাগীয় প্রধান, এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যে বিষয়টা আমি স্যারের কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ। এটা আসলে কেন জরুরি? দেখুন, মাদক সমাজকে কীভাবে ক্ষতি করে এটা আমরা সবাই জানি। সমাজকে ভীষণভাবে ক্ষতি করছে, পরিবারকে ক্ষতি করছে, দেশকে ক্ষতি করছে। আজকে থেকে 20-30 বছর আগে দেখেন সেই এতটা ছিল না, কিন্তু দিন দিন এখন ছড়িয়ে পড়ছে মাদক। সেই একদম কিশোর থেকে একটু বৃদ্ধ পর্যন্ত যদি বলেন ছড়িয়ে পড়ছে। সেই প্রেক্ষিতে মাদকের নিয়ন্ত্রণ এবং অপব্যবহার রোধ করা জরুরি হয়ে পড়ছে। জি, ম্যামের কাছে একটু জানবো যে আসলে কোনগুলোকে আমরা মাদক বলবো। কারণ অনেক সময় দেখি যে কেউ হয়তো সিগারেট খাচ্ছে বা গাঁজা খাচ্ছে, কিন্তু সে বলছে আমি তো অ্যাডিক্টেড না। তো সেক্ষেত্রে আসলে কোন মাদককে আসলে মাদক বলা যায় এবং কোনগুলোকে আসলে মাদক বলা যায় না? প্রশ্নটা প্রায় আসে, অনেকেই বলে যে সিগারেট কি মাদকের মধ্যে পড়বে? হ্যাঁ, সিগারেট মাদকের মধ্যে পড়বে। গাঁজা অবশ্যই। এখানে আমাদের কিছু ভুল তথ্য আমরা জানি। যেহেতু সিগারেট অনেক দিন থেকেই চলছে, সমাজে সেটা অ্যালাউড, হ্যাঁ, কিন্তু দিস ইজ অলসো এক ধরনের মাদক। এবং সেটার প্রতি আমরা জানি যে এটার প্রতি যদি কারো আসক্তি ডেভেলপ করে, তখন কিন্তু সেটারও অনেক ক্ষতিকর দিক আছে। যে কারণে এখন আমরা দেখছি যে সিগারেটের প্যাকেটে সতর্কীকরণ যে দেওয়া থাকছে, তাই না, ঘোষণাগুলো দেওয়া থাকছে। আমাদের টিভি, সিনেমা, রেডিওতে এদের অ্যাডভার্টাইজগুলোর ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন হয়েছি। এগুলার বিজ্ঞাপনগুলো কিন্তু ওভাবে প্রচারিত হয় না। সিনেমাতেও নাটকেও সিগারেট স্মোকিং সেটা ওভাবে দেখায় না, দেখালেও নিচে কিন্তু আমাদের সতর্ক বার্তাটা কিন্তু দেওয়া হয়। তাহলে এটাও কিন্তু মাদক। গাঁজার ক্ষেত্রে অনেক সময় মনে করা হয় যে গাঁজা যারা নিচ্ছে, এটা তো আমি ফান করার জন্য নিচ্ছি, ইয়াং জেনারেশন এরকম ভাবছে, এটা চাইলেই আমি ছেড়ে দিতে পারি, কিন্তু এটাও কিন্তু একটা মাদক। হ্যাঁ, আমরা জানি ইউএসের কোনো স্টেটসে এটাকে তারা ইললিগাল বলছে না, বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা আমাদের দেশেও এটা লিগাল আমরা ধরবো, কারণ এটারও কিছু ক্ষতিকর দিক আছে। কেন এগুলিকে আমরা মাদক বলছি? এগুলিকে মাদক বলার পেছনের রিজন হচ্ছে যে এই সমস্ত নানা রকম যে স্টিমুলেন্ট ড্রাগগুলো রয়েছে, এগুলি শুধু আমাদেরকে শারীরিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে না, এটা আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ের উপরে একটা বিরাট প্রভাব ফেলে। নেতিবাচক, কোনোটাই কিন্তু ইতিবাচক প্রভাব না। সো যখন একটা মানুষ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতেছে, তার আবেগীয়ভাবে ভারসাম্য বজায় রাখতে সমস্যা সৃষ্টি করছে, তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং বলার অপেক্ষাই রাখে না, স্যার যেমন আগেই বললেন যে এটা তার ব্যক্তিগত জীবনে এবং তার পারিবারিক জীবনে কতটা অসুবিধার সৃষ্টি করছে। একটা পরিবারে যদি একজন মাদকে আসক্ত ব্যক্তি থাকে, সেটার জন্য কিন্তু পুরা পরিবারটা সাফার করে। সেই ছেলেটি কিংবা মেয়েটি, বা সে যদি পরিবারের একজন বাবা কিংবা মা বা যেই হোক না কেন, সে কী করছে? তার কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে, তার লেখাপড়া হ্রাস পাচ্ছে, সে সমাজের জন্য কিন্তু একটা রং মডেল হিসাবে তৈরি হচ্ছে এবং এটার কারণে তার পুরো পরিবার ভুক্তভোগী হচ্ছে। এবং এই কারণেই আসলে আমাদের সচেতন হওয়া উচিত যেন মাদকের অপব্যবহার আমরা রোধ করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। আমি একটু ম্যাডামের সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 রিসেন্টলি এটা কিছু চেঞ্জ হয়ে পার্লামেন্টে পাস হয়েছে, এটা গ্যাজেট আকারে প্রকাশিত হবে। তার আগে এখন পর্যন্ত যেই আইনটা আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, সেখানে কিছু তফসিল আছে, কিছু কোন তফসিলে কোনটাকে মাদক বলা হবে, ক খ গ। ম্যাডাম যেটা বললেন গাঁজাটাকে খ শ্রেণী গাঁজা বলা। কিছুদিন আগে একটা ওষুধ ছিল টাপেন্টাটার, সেটা ওষুধ হিসাবে ইউজ করতো। আমরা দেখলাম যে এটাকে
মাদক হিসেবে ইউজ করছে, তখন এটাকে আমরা শিডিউলভুক্ত করে ফেললাম। দেখেন এটা মাদক ছিল না, যখন দেখলাম এটার প্রতি আসক্ত হচ্ছে মানুষ, এটা কি ইয়াং জেনারেশন এটাকে মাদক হিসেবে ইউজ করছে, তখন আমরা এটাকে শিডিউলভুক্ত করে এটাকে মাদকের শ্রেণীভুক্ত করে দিলাম। যেমন ফেন্সিডিল তো একটা সময় সেটা ওষুধ হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীকালে যখন এটার অপব্যবহার হলো তখন কিন্তু এই জায়গাগুলা আমরা মানে ব্যবহারের থেকে যখন এটা অ্যাডিকশনের দিকে চলে যায় তখন আসলে সেটা অপব্যবহার হয়ে যায়। এবং এই অপব্যবহার নিয়ন্ত্রণে স্যার কাদের ভূমিকা আসলে সবথেকে বেশি হওয়া উচিত? আমি বলবো দেখেন, বিশেষ করে আমার এবং ম্যাডামের যে বয়স, পরিবারের একটা বিরাট ভূমিকা ছিল। সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে আমাকে, তার মানে কি আমি খেলাধুলা করতাম, সেটা করতাম, সন্ধ্যার আগে বাসায় ফিরতাম। বাবা মার একটা কড়া নজরদারি ছিল, সমাজের সবার অভিভাবকদের ছিল, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল, তারপর তো রাষ্ট্রীয় আইন আছে। সব কিছু দেখেন আমরা কেন অপরাধ করি না, একটা হলো পারিবারিক, সামাজিক, ধর্মীয়, সব শেষ হলো আইন ধরি, রাষ্ট্রীয় আইন, এবং সব কিছু বাদ দিলাম, বিবেক বলে একটা জিনিস ছিল। সবই যদি বাদ দিই, এখন রাষ্ট্রীয় আইন তো থাকবে, মূল্যবোধের একটা মূল্যবোধ, সেই সব কিছু মিলতো মূল্যবোধ। এখন সব কিছু আমি যদি সব কিছুকে ত্যাগ করি, রাষ্ট্র সেখানে আইন প্রয়োগ করতে বাধ্য হয়। সেই রাষ্ট্র তার আইনের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করে বা দমন করার চেষ্টা করে। সেইভাবে আমরা রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র সবচেয়ে অন্যতম ভূমিকা, আমি বলবো না একমাত্র ভূমিকা, রাষ্ট্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এই নিয়ন্ত্রণ করার জন্য। জি, মানে আসলে সবকিছু কিন্তু ম্যাম দেখেন যে স্টেপ বাই স্টেপ আসছে, যে প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে আসলে রাষ্ট্রের কি কি ভূমিকা। যদি পরিবার দিয়ে শুরু করি, পরিবারের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত, বা পরিবারগুলো এখন আসলে কি করছে? আমরা সবসময় উচিত অনুচিত নিয়ে কথা বলি, কিন্তু এখনকার পরিবারগুলো আসলে কি ধরনের শিক্ষা দিচ্ছে যেখানে আসলে ওই মূল্যবোধের কিছুটা হলেও কমতি থেকে যাচ্ছে? মাদকের ক্ষেত্রে পরিবারের ভূমিকা তো শুধু মাদক না, সব ক্ষেত্রেই। অর্থাৎ একটা পরিবারে যখন একটা সন্তান জন্মগ্রহণ করছে, সেই সন্তানটা যেন একজন মানবিক গুণসম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, তার জন্য প্রয়োজনীয় যা কিছু সাপোর্ট সেটা কিন্তু পরিবার তাকে প্রদান করবে। পরিবারকে সাহায্য করবে কে এই ব্যাপারে? তার সমাজ, তার কমিউনিটি এবং রাষ্ট্র ব্যবস্থা সাপোর্ট লাগবে। আমরা সব কিছুই কিন্তু পরিবারের কাঁধে চাপিয়ে দিলে হবে না, কারণ পরিবারকে সেই সাপোর্টটা দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্র দিবে, সমাজ দিবে। তাই পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র যেমন হতে পারে, ঠিক একইভাবে রাষ্ট্র থেকে সমাজ থেকে পরিবার হতে পারে, পাড়া মহল্লা থেকে সেটা তার পরিবারেও আসবে। সো এখানে যেটা হচ্ছে যে একটা সন্তান, আমাদের সমাজে ভালো মন্দ দুটো জিনিসই থাকবে, কিন্তু সন্তানকে সেইভাবে আমরা বলি লালন পালন, নার্চারিং করতে হবে, যাতে সে তার বিবেক, বুদ্ধি, তার পারিবারিক যে মূল্যবোধ, পারিবারিক একটা আদর্শ থাকে, ঐতিহ্য থাকে, সেগুলি ব্যবহার করে সে যেন সঠিকটা বেছে নিতে পারে। এটাই কিন্তু এখন ধরা যাক একটা পরিবারে একটা শিশু বেড়ে উঠছে, তাকে যদি আমরা ড্রাগ সম্পর্কে একেবারেই অবহিত না করি, তাহলে সে নিজেকে ওখান থেকে প্রোটেক্ট করতে পারবে না। এখন যে করোনার সময় আমরা কিন্তু জানি যে কিভাবে হলে করোনা হতে পারে। সো আমরা কি করছি? আমরা প্রোটেকশন নিচ্ছি, আমরা মাস্ক ব্যবহার করছি, আমরা ডিস্টেন্স মেনটেন করছি, আমরা বারে বারে হাত ধুচ্ছি। সো আমরা প্রোটেকশনের জায়গাগুলো জানছি। এটার জন্য আমাকে ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে। তাই সন্তানরা যখনই বড় হবে, এই দিকগুলো আসলে অনেক সময় আমরা করি কি, এগুলা নিয়ে আলোচনা করি না। এটা আলোচনা করতে হবে। এবং তোমার বন্ধু যদি তোমাকে কখনো আহ্বান করে, যেটা কৈশোরে পদার্পণ করেই কিন্তু এই ধরনের বিষয়গুলো আসে, ওদের মনে একটু সাহস হয়। আমরা বলি যে কিছু সাইকোলজিক্যাল কিছু ট্রেট বা বৈশিষ্ট্য থাকে যারা এডিক্ট হয়ে যেতে পারে। যেমন, আমার কিছু হবে না, আমার নিজের উপর খুব কন্ট্রোল, এই যে একটা ইগোইস্টিক একটা ব্যাপার থাকে, হ্যাঁ, ওভার কনফিডেন্স থাকে। কারো কারো থাকে কোপিং মেকানিজম ডেভেলপ করে নাই, অর্থাৎ ব্যর্থতা, সফলতা, এগুলির সঙ্গে সে কিভাবে মোকাবেলা করবে সেটা সে শেখে নাই। হ্যাঁ, সো এরকম অনেকগুলো বিষয় থাকে, সেগুলির প্রপার ডেভেলপমেন্টটা আসলে দরকার। অর্থাৎ তোমার জীবনে ব্যর্থতা আসতেই পারে, তুমি পরীক্ষায় ফেল করতে পারো, পরিবারে বিশাল একটা অশান্তি হতেই পারে, কিন্তু সেটার জন্য যেন
আমি কখনো মাদকের আশ্রয় না নেই, জি। সেটা আমি কিভাবে কোপ করব। দিজ আর দ্য থিংস যেটা কিন্তু আসলে পরিবার তাদেরকে বের করবে। পরিবারের আবেগীয় আবহটা খুব খুব জরুরি। এখানে কিন্তু আর্থিক অবস্থা অত জরুরি না। আর্থিক অনটন থাকতেই পারে একটা সংসারে, খুবই ভালো আর্থিক অবস্থা আছে, আমরা দেখেছি সব ধরনের পরিবার থেকেই কিন্তু মাদকাসক্ত হয়েছে সন্তানেরা। তাহলে এখানে আমরা তাহলে কি বলতে পারি? তাহলে দেখা যাচ্ছে যে এখানে সবসময় ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু একমাত্র না, পরিবারের বন্ধনটা উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চা যেন ফিল করে যে আমি, আমার বাবা মা আমাকে ভালোবাসেন, নো ম্যাটার হোয়াট আই ডু। জি, হ্যাঁ, আমি ভুল করলেও যেন আমি ভুল করেছি, অন্যায় করেছি, এটা এসে যেন আমি বলতে পারি। বাবা মা আবার সেটাকে তাকে ঠিক করে দিবে, তাকে অন্যায় প্রশ্রয় দিবে না, কিন্তু বাচ্চারা যেন হাইড না করে। জি, পরিবারের তাহলে আসলে পরিবারের জাজমেন্টাল না একটা হয়ে very ফ্রেন্ডলি important, বিহেভিয়ারটা খুবই দরকার, যাতে তারা এসে মনের কথাটা বলতে পারে। আমরা Share দেখেছি করতে যে পারে। তারা বলতে পারে না তাদের ভেতরের যে কথাগুলা। যেহেতু আমি একজন মনোবিজ্ঞানী, আমি একজন প্র্যাকটিস করি, আমি কাউন্সেলিং করে থাকি, সো সেখানে দেখা যাচ্ছে যে এটা একটা বড় রিজন। তারা হতাশাগ্রস্ত হয়েছে, বাবা মা বকেছে, এটা হয়েছে ওটা হয়েছে, অনেক ধরনের ঘটনা জি, বা হচ্ছে। সম্পর্কে নানা রকম বাবা টানাপোড়েন মার থেকে আসতে পারে। সম্পর্ক একটু যদি স্যারের ভালো কাছে না আসবো থাকে, যে সেখানেও এই যে হয়। পরিবারের মধ্যে যে বন্ধনের কথা ম্যাম বলছিলেন, কি কি কারণে আসলে একটা মানুষ মাদকের প্রতি ঝুঁকে পড়ে? আসলে দেখুন ম্যাডাম সে কথাটাই বললো যে হতাশা কেন আসে। হতাশা আর্থিক অনটনে আসে, এবং যার আর্থিক অনটন নাই তার মধ্যে আসছে, তাই না? এখন আর্থিক অনটনে যার, যদি মনে করি, দেখেন আমাদের পিতামাতা যখন আমরা যখন ছিলাম, আমরা একটা ভাবতাম যে পিতামাতা আমাদেরকে ভাবতো যে মানুষ করবে, আমাকে কি মানুষ করবে, আমাকে লেখাপড়া শিখাবে। আমাদের একটা টার্গেট ছিল, আমি লেখাপড়া করে এই উঠতে পারবো, কিন্তু অন্য কোনো চিন্তা ডাইভার্ট করতো না। এখন কেন জানি সমাজের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। সব জায়গায় চাকরিতে আসেন, এসে অন্য একটা চিন্তা এসে যায়, বা তার ধরেন আর্থিক অবস্থা খুব ভালো, তাহলে কেন সে হচ্ছে? পিতামাতার মধ্যে কেন সম্পর্কটা ভালো নেই? অবশ্যই থাকার কথা ছিল। অর্থই যদি সম্পর্কটা ভালো করতে পারতো তাহলে তো অবশ্যই ছিল। নিশ্চয়ই সেখানে কোনো কমতি আছে কোনো কিছু। আমরা কেন জানি কিছুর পিছনে দৌড়াচ্ছি, এবং সেটা হয়তো আমরা নিজেরাও জানি না পিছনে দৌড়াচ্ছি। এবং আমরা সবাই সন্তানকে সময় দিচ্ছি না। দেখেন সন্তানরা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের পরিবার ছোট হয়ে আসছে, একদম ছোট সন্তান একলা রুমের মধ্যে বসে ভালো কাজই করছে, সে হয়তো ইন্টারনেট নিয়ে গেম খেলছে, এটা খেলছে, বাইরে সময় দিতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, দেখেন আমাদের কোনো অ্যামিউজমেন্ট নাই। আগে জেলা শহরগুলোতে আমরা দেখেছি যে কালচারাল একটা অ্যাক্টিভিটিস গড়ে উঠতো। সকালবেলা দেখতাম গানের আওয়াজ পাওয়া যেত, যেরকম কোরআন শরীফের আওয়াজ পেয়ে যেত, সকালবেলা নামাজ রোজা পড়তেই করতো, আবার গান বাজনা ছিল মানুষের মধ্যে। বিকেলবেলা কালচারাল অ্যাক্টিভিটি ছিল। তা কিন্তু না, এখনো এগুলো হচ্ছে, খুব কম। কিন্তু তারপরও না, হচ্ছে যে সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে না। জি, প্রাতিষ্ঠানিকভাবে কেন জানি কমে যাচ্ছে সেই জিনিসগুলা। খেলার মাঠ নেই, তাদেরকে তো দোষ দেওয়া যাবে, তারা যাবে কোথায়? তারা একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে হচ্ছে, তাদের চিন্তা চেতনা অন্যদিকে চলে যাচ্ছে, সেই জন্য তাদেরকে বের করে আনা যাচ্ছে। এবং মাদকটাকেই তখন একমাত্র আসলে নিজের ওয়ে আউট হিসেবে নিয়ে নিচ্ছে। কোন মাদকটি দিয়ে আসলে সেটা ওয়ে আউট করছে। আরেকটা বিষয় হলো ইয়াং বয়সে যেটা বললো, একটা ফ্যাশন হিসেবে নেওয়া হয়, যেটা আসলে সাইকোলজিক্যালি দেখা হয়। দেখেন একটা ইয়াং বয়সে যখন যে কৈশোরে যখন পড়ে, তার মধ্যে একটা লিডারশিপ, বা তাকে সবাই মানবে, বা একটা চ্যালেঞ্জ হিসেবে সে নেয় সবসময়। সিগারেটে কখন খায়, সে দেখে যে সবাই তাকে একটা মানে অন্যরকম মনে করবে, একটা লিডার একটা মনে করবে, বা একটা চ্যালেঞ্জ হিসেবে, একটা উঠতি বয়সের একটা সবাই তাকে শ্রদ্ধা করুক, মানুক, এই বিষয়ে নয়। সেখান থেকে কিন্তু আসলে হয়ে যায় সেই বিষয়গুলো। সেখানেই তো পরিবার এবং সমাজের সবচেয়ে বড় দায়িত্ব সেই জিনিসগুলো কন্ট্রোল করতে পারে। রাষ্ট্রের দায়িত্ব একটু পরে আসছে, তাই না? মাদকের প্রতি আসক্ত কিন্তু যে সিগারেটটা দিয়ে শুরু হয়, সেটা আসলে শুরুতেই কি নিয়ন্ত্রণ করা সম্ভব? অ্যাকচুয়ালি দেখেন, যে জিনিসটা নিয়ন্ত্রণ করছি কিভাবে? যেহেতু সিগারেটকে এখনো টোবাকোকে সেই পর্যায়ে মাদকের পর্যায়ে ফেলা হয়নি। হ্যাঁ, কখন ফেলা হলো, যেটা আগে একটু ম্যাডাম বললেন, যে আসক্তি যদি হয়ে যায়, মানে অনেকে বলে না চেইন স্মোকার, একটা দিয়ে একটা, এবং বলে যে আমি পড়ালেখা হবে না যদি সিগারেট না খাই, আমি কাজে মন দিতে পারি না, তাইলে সেটা একটা অ্যাডিকশন। কিন্তু আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা করা হচ্ছে, ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে বেশি করে, যাতে না খায়।
এইভাবেই আমরা নিয়ন্ত্রণ করছি যে ট্যাক্স ইম্পোজ তাদেরকে নিয়ন্ত্রিত হচ্ছে কিছুটা যে হচ্ছে না হচ্ছে। আপনি দেখেন এখন কিন্তু সিগারেটটা অনেকটা কমে গেছে, শিক্ষিত মানুষের মধ্যে দেখবেন যে সিগারেটটা কিন্তু পরিধি কিন্তু কমেছে অনেক। আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে আমি গিয়ে দেখলাম যে বিশেষ করে উঠতি বয়সে মেয়েদেরও দেখলাম যে প্রচুর সিগারেট খাচ্ছে। হয়তো তারা ছেড়ে দিবে কিছুদিন পর্যায়ে, যখন চাকরি বাকরিতে আসবে তখন বুঝবে যে এটা, বা প্র্যাকটিক্যাল লাইফে যখন আসবে তখন হয়তো ছেড়ে দিবে তারা, কিন্তু এই পর্যায়ে তারা আপনি যেমনটি বলছিলেন যে লিডারশিপ স্কিলটা আসলে তারা মনে করে যে হয়তো একটা সিগারেট খাওয়ার মধ্য দিয়ে আসতে পারে। হ্যাঁ, সেটা মনে করছে যে তার মধ্যে একটা মানে তার অন্যকে পার্সোনালিটি বা অন্য তাকে গুরুত্ব দিবে, টোটালি একটা রং আইডিয়া। সেটা বুঝে হয়তো অনেক দেরি হয়ে যায়, বুঝে অনেকটা দেরি হয়ে যায়। আর হতাশা আসলে নিজের থেকে কেন দেখেন হতাশা আসবে, বড় মানে যারা ধনী তাদের মধ্যে কিসের হতাশা আসার কথা? হ্যাঁ, পরিবারের মধ্যে যদি কিছু বন্ধন না থাকে সেটা হতাশা আসবে। তাছাড়াও পরিবার অত্যন্ত দেখা যায় মা বাবার মধ্যে চমৎকার পারিবারিকভাবে আছে, তারপরও পিয়ার গ্রুপের মধ্যে ঢুকে তারা নিজের একটা হতাশা সৃষ্টি করে নেয়। যখন কেউ একজন মাদকাসক্ত হয়ে পড়ে তখন আসলে পুরো সমাজ কিন্তু পরিবারকেই দায়ী করে যে তোমরা হয়তো সঠিকভাবে লালন পালন করতে পারোনি, সেই কারণেই ছেলেটি বা মেয়েটি মাদকাসক্ত হয়ে পড়েছে। তো সেই জায়গাটাতে আসলে সমাজকে কিভাবে কাউন্সেলিং করা সম্ভব? প্রতিটা মানুষকে তো আলাদা আলাদা করে ধরে ধরে গিয়ে বলা সম্ভব না। আসলে এই দোষারোপ করে তো আমি ভালো কিছু বয়ে আনছে না, দোষারোপই করা যেতে পারে, কিন্তু এটাতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম একটা ডেভেলপ করা, যে কিভাবে এই পরিস্থিতি থেকে তাকে সাপোর্ট দেওয়া যায়। সেই সাপোর্ট সিস্টেমটা, ভালোবাসাটা দেখাতে হবে। পরিবারের অন্যান্য এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা, তারা এই পরিবারকে সাহায্য করবে, পরিবারের সদস্যরা আবার সেই সন্তানকে সাহায্য করবে যে তোমার এটা হয়েছে, আমরা চাই তুমি এখান থেকে বের হয়ে আসো, তুমি কি চাও না। আমাদের যে কেসগুলো হয় সেখানে আমরা দেখেছি যে প্রথমে তারা অস্বীকার করে, তারা ভাবে এটা আমার নিয়ন্ত্রণের মধ্যেই আছে, আমি চাইলেই ছেড়ে দিতে পারি, এইভাবে সে ইয়াবা থেকে শুরু করে নানা কিছুতে সে জড়িয়ে পড়ছে, এবং আলটিমেটলি একটা সময় দেখে যে আর ফেরত আসা সম্ভব না, তখন সে একটা হেল্পলেসনেস তার ভেতরে কাজ করে, তখন ভাবে আমি তো ব্যাক করতে পারবোই না, এখন আর কি করব, আমি নিতেই থাকি। হ্যাঁ, অনেক সময় এই অবস্থায় কেউ রিয়ালাইজেশন আসে, কিংবা পরিবারের সদস্যরা তখন তাকে ধরে তাকে ওই জায়গাটার থেকে বের করে আনার জন্য সাহায্য করে। এখন তাকে সাহায্য করতে হবে, আমাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি সে অ্যাডিক্ট হয়ে যায় সেখানে অবশ্যই আমার কিছু মেডিসিনের মাধ্যমে তার আসক্তিটাকে ম্যানেজ করার প্রয়োজন হবে। কিন্তু সেটা হচ্ছে তখন আমরা রিহ্যাবে এগুলো জায়গায় পাঠাচ্ছে, কিন্তু রিহ্যাব থেকে বের হয়ে এসেও কিন্তু রিল্যাপস হয়, আবারও সে জড়িয়ে পড়ছে। তার পেছনেও কিন্তু অনেকগুলো রিজন আছে। এই যে প্রিপারেশন, পরিবার সাহায্য করবে, বাঁকা বকি গালি গালাজ না করে সত্যিকারের পিকচারটা কি, তার কি হতে পারে, খারাপ কোনগুলোর দিক, এটা আগের থেকে যদি তার সঙ্গে আলাপ করা হয় তাহলে কিন্তু বাচ্চার মাথায় কিন্তু এগুলি ব্যাক অফ হিজ মাইন্ড বা হার মাইন্ড এটা কাজ করবে। কোনো একটা কাজে জড়াতে গেলে সে নিজের ভেতর একটা যে সাবধান বাণী নিজের ভেতরে তৈরি হয়। আর যদি সে পড়েই যায়, পড়ে গেলেও তাকে আমরা একেবারেই ছেড়ে দিব না, তাকে আমার সাহায্য করতে হবে। হ্যাঁ, সো ওই ভালোবাসার হাতটা কিন্তু জরুরি, যে আমরা তোমার পরিবার, তুমি আমাদের সন্তান, কোনো অবস্থাতে আমরা তোমাকে ছেড়ে দিব না, তোমার ভালো চাই, তোমার সহযোগিতা চাই, তুমি আমার কাছে মিথ্যা না বলে তুমি আমার কাছে সত্যিটা বলো, আমি তোমাকে সহযোগিতা করব। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে স্যার আমার, সেটা হচ্ছে যে পরিবারের মানুষরা তো আসলে তখনই সেই সহমর্মিতার হাতটা বাড়িয়ে দিতে পারবে যখন সে জানবে, তারা জানবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পরিবার সবার শেষে গিয়ে জানে। তো সেক্ষেত্রে কিন্তু শুরু থেকে আসলে পিয়ার গ্রুপের একটা ভূমিকা থাকে, বা সমাজের ভূমিকা থাকতে পারে, বা পাড়া প্রতিবেশীর ভূমিকা থাকতে পারে, যেখানটা অনেকটাই আমরা আসলে একটু খামখেয়ালি করি। ওই যে বললেন যেটা পরিবার পরে জানলো, কেন পরিবার পরে জানবে বলেন? আমরা কেন সময় দিই না পরিবারকে? এক টেবিলে বসে কেন খাওয়া দাওয়া করছি না? তখন গসিপ করছি বা আলাপ করছি, ছেলে মেয়ের সাথে জিজ্ঞেস করছি সারাদিন কি হলো, বা আমি কি করলাম, আমার ছেলে সারাদিন বা মেয়ে কোথায় গেল, কি করলো, ক্লাসে কি আলাপ হলো। এই পারিবারিক আলাপগুলো করলে কিন্তু অনেক কিছু বের হয়ে যায়। সেখানে তো সমাজের অবশ্যই ভূমিকা আছে। সমাজ তো যে জিনিসটা বললাম, যে এই যে কালচারাল অ্যাক্টিভিটিস বা খেলাধুলা, সেটা একটা সামাজিক ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠে। সেই জিনিসগুলো তো স্কুইজ হয়ে যাচ্ছে এখন
এগুলো একদমই কমে যাচ্ছে এখন, সেগুলো থাকছে না। সেই জন্য তো আসলে নিজেকে গুটিয়ে আনছে। সারাদিন যদি একটা রুমের মধ্যে ধরেন ফেসবুক নিয়ে থাকে বা ইন্টারনেট নিয়ে থাকে, একটা মনোটোনাস এসে যায় তার মধ্যে, সেখান থেকে হতাশা আসে। এই যে সেলিব্রিটির অনেক দেখি আমরা, তাদের কেন হতাশা আসবে বলেন তো? টাকা পয়সায় কোনো কিছু তো কমতি নেই, তারপর কেন হতাশা এসে যায়? তো সেই হতাশাগুলো তো শুধুমাত্র পরিবার বা সমাজের জন্য না, আরও কিছু কারণ থেকে যায়। এটার সাথে আমি একটু বলতে চাই যে পরিবার জানবে, স্যার যেটা বললেন যে পরিবারের পারস্পরিক যদি আদান প্রদানটা ভালোভাবে হয়, ভাবের আদান প্রদান, ইন্টারাকশনটা, পারস্পরিক ক্রিয়াটা যদি ভালো থাকে, তাহলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু প্রবলেম অনেক মিনিমাইজড হয়ে যায়। তবে এটাও ঠিক, তার বন্ধুদেরও কিন্তু একটা রোল আছে, সবাই যে খারাপ হবে তা না। কেউ যদি কোনো কিছু সন্দেহ করে তারা কিন্তু এসে বলতে পারে। হ্যাঁ, রাস্তায় যদি কোনো পাড়ার মুরব্বি বা কেউ যদি কোনো কিছু তাদের চোখে পড়ে যে এটা ঠিক না, তারা কিন্তু এই জায়গাগুলো এসে বলতে পারে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আগের সমাজ ব্যবস্থায় কিন্তু এটা ছিল, তাই না? শাসনও করতো, এবং এই জিনিসটা আসলে নেগেটিভলি না হয়ে পজিটিভলি হওয়া উচিত। আমি একটু ম্যাডামের সাথে জি, আমরা একটা ছোট বিরতি নিয়ে তারপর আলোচনায় আচ্ছা একটু বলে যাব। জি অবশ্যই। ওই যে ম্যাডাম যেটা বললেন, আমি এটা 10 years ব্যাক হবে, আমি একটা ছেলেকে দেখলাম, সে একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র, হি ওয়াজ স্মোকিং। আমার খুব খারাপ লাগলো, তো আমি আস্তে আস্তে ওকে চেজ করলাম, কিচ্ছু বললাম না, ওই স্কুলে গেলাম, গিয়ে ম্যাডামকে বললাম যে ম্যাডাম কাউকে বলবেন না, এই একটা ছেলেকে আমি দেখলাম, ওই ছেলেকে বললাম না, ছেলেটা 5 কি 6 পড়বে, সে স্মোকিং করে, আমি তাকে 2 দিন দেখেছি আমি অফিস যাওয়ার সময়। তো কাইন্ডলি একটু আপনি ক্লাসে একটু বলবেন এটা, যাতে ছেলেরা স্মোক না করে। আমি নিজে করেছি এই কাজ। আমরা আরও অনেক আলোচনা করবো, একটা ছোট বিরতি নিয়ে তারপর ফিরছি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর এই বিষয়টি নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব। টিভির সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা। আপু, বিরতিতে যাবার আগে তো পরিবারের ভূমিকা নিয়ে কথা বলছিলাম, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে আমাদের করণীয় কি, সেখানে পরিবারের ভূমিকা কি, সমাজের ভূমিকা কি, সেটা নিয়ে। পরিবারের ভূমিকা নিয়ে তো অনেক কিছু আমরা শুনলাম, সমাজের ভূমিকাটা আসলে এখানে কি? সমাজের একটা বিরাট ভূমিকা আছে, কারণ কোনো পরিবার কিন্তু এককভাবে চলতে পারে না, কতগুলো পরিবার মিলেই সমাজ। একটা সন্তান যখন পরিবারে একটু একটু করে বড় হয়, প্রথম সে পরিবারের বাইরে তার প্রতিবেশীদের সঙ্গে মিশতে শেখে, তারপরে সে স্কুলে যায়, লেখাপড়া করে, ওখানে আরও একটা বৃহত্তর পরিমণ্ডলে যায়। সো এরকম করে কিন্তু আমাদের তার যে ইন্টারাকশন হওয়ার যে পরিমণ্ডল, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে। সো পরিবারের বাইরে যা কিছু, সেগুলি সবগুলো আমার সমাজ ব্যবস্থার মধ্যে আছে। অতএব সমাজ ব্যবস্থায় কী কী রয়েছে, বাসার থেকে বের হয়ে গলির ওই মোড়ের দোকানটায় যদি ড্রাগ বিক্রি করে, এই খবরটা যদি বাচ্চাটার কাছে থাকে, বন্ধুরা যদি তাকে এনকারেজ করে, কোনো একটা দুর্বল মুহূর্তে কিন্তু সে সেটা গ্রহণ করে ফেলতেও পারে। হ্যাঁ, সো এই যে জায়গাগুলা, এই জায়গাগুলা তো আসলে পরিবার এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে সামাজিকভাবে কিন্তু ওই যে আমরা একটু আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা সামাজিক দায়িত্ব রয়েছে, আমার এলাকায় যেন খারাপ কোনো কিছু না হয়। আমাদের মধ্যে একটা কিন্তু প্রবণতা এসেছে, যতক্ষণ সেটা আমার গায়ে ধাক্কা না দিবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমি কথা বলবো না। সো এই ধরনের যে মেন্টাল একটা বা অ্যাটিটিউড আমাদের মধ্যে রয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে আগের থেকে আমরা এমন কিছু ব্যবস্থা নিব, যেটাকে আমরা বলি যে হেলদি চর্চা। যে কোনো বিষয় আমি হেলদি আনহেলদি দুই ওয়েতে আমরা সেটাকে ম্যানেজ করতে পারি। তো আমাদের মধ্যে যেগুলো ভালো, যেরকম বলছিলেন, ওখানে কালচারাল প্রোগ্রাম হলো, গল্প করছে, হাসাহাসি হচ্ছে, খেলাধুলা হচ্ছে, শীতের সময় ব্যাডমিন্টন কম্পিটিশন হোক, নানা রকম আয়োজন, পিকনিক হোক। সো পরস্পরের সঙ্গে যদি এই বিষয়গুলা, যেখানে তার মনের একটা ভালো লাগা, একটা স্যাটিসফ্যাকশন আসবে, সে তার মধ্যে কষ্ট থাকলে সে কষ্টগুলো যেন কারোর সাথে শেয়ার করতে পারে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হলে যে তখন সে সুযোগই পাবে না যে একা একা এরকম কোনো একগুলা বিষয়গুলা নিয়ে আনহেলদি বিষয়ের ভাবনা ভাবা বা চর্চা করা, এটার স্কোপই তার আসবে না।
কারণ সে সবসময় ব্যস্ত থাকছে হেলদি কোনো কিছুতে, সোশ্যালাইজেশন এটার প্রয়োজন আছে। সো এই জায়গাটায় তখন সমাজ আসছে, স্কুল ভূমিকা রাখবে, কমিউনিটি যারা আছে সেখানে ভূমিকা রাখবে, সবার প্রচেষ্টায় কিন্তু এই জায়গাটা আছে। তারপরে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন বাহিনী, তাদের একটা ভূমিকা রয়েছে। স্যারের কাছে একটু আসবো যে কঠোর আইন কি মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় কিনা কঠোর আইনের মাধ্যমে? দেখুন, সব আইন যদি সবাইকে একদম নির্মূল করতে পারতো তাহলে তো অপরাধ থাকতো না। আইন অবশ্যই আছে, আইনকে পরিবর্তন করা হয় সময়ে সময়ে, এবং কিভাবে এটা অ্যাডাপটিভ করা যায় সেই বিষয়গুলো দেখা হয়। মাদকের যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, কঠোর আইন আছে এবং প্রয়োগও আছে। প্রয়োগ করছি আমরা একা না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমাদের পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, কোস্টগার্ড আছে, সবাই মিলে করছি আমরা। আইনের প্রয়োগের আমরা চেষ্টা করছি যাতে না এটাকে নিয়ন্ত্রণ করা যায়। জি, এই প্রসঙ্গে আমরা অনেক সময় এরকম বলি না যে কঠোর আইন নাকি ভালোবাসা, কোনটা আসলে মাদকের এই যে অপব্যবহার নিয়ন্ত্রণ সেই জায়গা থেকে বা মাদকাসক্তদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব থেকে বেশি আসলে সহযোগী? দুটোই প্রয়োজন আছে। ভালোবাসার তো অবশ্যই প্রয়োজন আছে, সাপোর্ট। আমি এখানে ভালোবাসা বলতে তাকে সাপোর্ট দেওয়াটা, যাতে সে এই বিপদগামী না হয়, এখান থেকে যেন সে ফেরত আসে, বা বিপদগামী হলেও তাকে কিভাবে ফিরিয়ে আনা যাবে। সো সেটার জন্য যে সাপোর্ট সিস্টেমটা ডেভেলপ করা, পরিবারের সদস্য, বন্ধু হোক, পরিবার হোক, কাউকে তো তার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, তার মধ্যে যে এখনো ভালো কিছু আছে এবং সে চাইলে অন্যের সহযোগিতা নিয়ে সে এখান থেকে বের হয়ে আসতে পারে, এই বিলিফটা, এই বিশ্বাসটা তার মধ্যে কিন্তু বপন করতে হবে। এটা জরুরি। পাশাপাশি আইন তো থাকতেই হবে, কারণ একটা আইন কিন্তু একটা সমাজ ব্যবস্থাকে ধরে রাখার জন্য সাহায্য করছে। তবে আইন হওয়ার চাইতে যে কয়টাই আইন থাকুক না কেন, সেটার প্রয়োগটা সঠিকভাবে হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিন্তু খোলা জায়গায় কেউ সিগারেট ধূমপান করতে পারবে না, এটার জন্য আইন আছে এবং তাকে একটা জরিমানা দিতে হয়। কিন্তু আমরা কি দেখছি কতজন হচ্ছে? আমি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশেই সামনে দিয়ে যাচ্ছে, স্মোক করতে করতে যাচ্ছে। এবং কখনো যদি এরকম কোনো বাসে বা কোনো ওপেন স্পেসে কেউ যদি স্মোক করে, কেউ যদি বলে, উল্টা তাকে বরং নিগৃহীত হতে হয়। সো এই জায়গাগুলায় একটা তো হচ্ছে যে আমি বারবার বলছি যে আমাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, কোনটা সঠিক কোনটা ঠিক না, এটা তো চালায় যেতেই হবে, মানুষকে জানানোটা। প্লাস আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলা, তারা যদি এই জায়গাটা খুব কঠোরভাবে দমন করতে পারতেন তাহলে এটা করতো। আরেকটা হচ্ছে ড্রাগের সহজলভ্যতা, এটা যদি পাওয়া যায় তাহলে সহজলভ্যতার দিকটা খেয়াল করা, এবং এটা তো এককভাবে পরিবার কিংবা সমাজকে এককভাবে করা সম্ভব না। তখনই আমাদের আইন কানুনের ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রয়োজনটা আছে। ওই যে কথাটা বললেন, সংক্ষেপে যদি বলি, হার্ট এবং হাত দুটাই দরকার আছে। হার্টেরও দরকার আছে, হাতেরও দরকার আছে। শুধু হার্ট দিয়ে চলবে না, শুধু হাত দিয়ে চলবে না, আমরা বলি যে সাথে হেডটাও লাগবে। মানে আমাদের সরকার আসলে কি ভূমিকা নিতে পারে এখন? না, সরকার তো ভূমিকা নিচ্ছি। দেখেন, এটা হলো যে আইন হচ্ছে সরকারের ভূমিকা, সরকার আইন তো প্রয়োগ করছে। যেরকম আইনের মাধ্যমে আইনকে প্রয়োগ করা হচ্ছে। দেখেন, মাদক যখন আমরা দেখি, যখন কোনো মাদক ধরা পড়ছে, তখন তাকে আইনের আওতায় আনছি, তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে বিচার হচ্ছে তার, সেটাই তো তার প্রয়োগ করা হচ্ছে। জি, রাষ্ট্রের আর কোন কোন জায়গাগুলোতে এই ব্যাপারে ভূমিকা? ওই যেটা বললেন না, যে মানুষকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। সেই জিনিসগুলো খালি আইন দিয়ে হবে না, অ্যাওয়ারনেস ডেভেলপ না করলে মানুষ বুঝবে না। আমাদের একটা পার্ট আছে, নিরোধ শিক্ষা, একটা শাখা, একটা উইং আছে আমাদের, একটা প্রিভেন্টিভ এবং এডুকেশন। মানুষকে শেখাতে হবে, যে বলতে হবে, আমাদের 4,500 স্কুল আমাদের কমিটি আছে, ইউনিভার্সিটি লেভেলে কমিটি আছে, সেই জায়গাগুলো থেকে আমাদেরকে প্রয়োগ করতে হবে আইনের সাথে সাথে। যদি মাদকের অপব্যবহার আমরা নিয়ন্ত্রণ করতে না পারি এখন এই মুহূর্তে, তাহলে আসলে মানসিকভাবে বা শারীরিকভাবে, আর্থিকভাবে এবং একই সাথে পুরো ওভারঅল আসলে দেশের জন্য কি কি ধরনের ক্ষতি হতে পারে? এটা তো মানে অপরিসীম একটা ক্ষতি।
কারণ আজকে আমি উনি একটা পজিশনে আছি, আমরা থাকবো না, আমরা চলে যাব, আমরা বুড়ো হয়ে যাব, আমরা মরে যাব। সো এই ইয়াং জেনারেশনরাই তো উঠবে, তারাই তো দেশের হোল্ড করবে, তারাই দেশকে নেতৃত্ব দিবে, এগিয়ে নিয়ে যাবে তারাই। অতএব সেখানে তারা যদি, আমরা তো কখনোই চাইবো না যে আমাদের জেনারেশনটা একটা পঙ্গু জেনারেশন হোক, কারণ মাদকে আসক্ত যারা হয়ে যাচ্ছে তারা কিন্তু পরবর্তীকালে ঠিকভাবে সার্ভ করতে পারবে না, কারণ এটা তার কগনিটিভ ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে, তার সাইকোলজিক্যাল ইমোশনাল ওয়েলবিংগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো সে করতে পারবে না। সে একটা পরিবার ম্যানেজ করে চলা, সংসার করা, এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফিজিক্যালি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এটা সোসাইটির জন্য একটা বিরাট বড় বার্ডেন হবে। সো তখন দেখা যাবে যে তাদেরকে বহন করতে হচ্ছে, তাহলে আমাদের রিসোর্সগুলো তো কমে যাবে। জি, বাট দিস পিপল আর আওয়ার রিসোর্সেস। যদি তারা সুস্থ থাকে তাহলেই তারা নিজেদের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য কিছু করতে পারবে। কারণ এটার ক্ষতি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, যে কোনোভাবে যদি চিন্তা করি, সব দিক থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। জি ম্যাম, একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, সহজলভ্যতার কথা। মাদকের সহজলভ্যতা যতদিন থাকবে, যতদিন সরবরাহ থাকবে, ততদিন চাহিদা থাকবে। সেই সরবরাহের জায়গাটা কমানোর জন্য আপনারা কি করছেন? দেখেন, চাহিদা এবং সরবরাহ এটা ইন্টার রিলেটেড। সরবরাহ থাকলে চাহিদা থাকবে, বা চাহিদা থাকলে সরবরাহ থাকবে। দেখেন, একটা ইয়াবা পার্শ্ববর্তী দেশ মায়ানমারের যেই দাম, তার চেয়ে কয়েক গুণ দামে বিক্রি হচ্ছে দেশে, তারপরেও কেন কিনতে পারে? সহজলভ্যতা এই সেন্সে যে সহজলভ্যতা একটা টাকার সাথে রিলেটেড, একটা মানি পারচেজিং পাওয়ার সাথে রিলেটেড। এত দামে কিনছে, তারপর কিভাবে কিনছে? ওই যে সেই জায়গায় আবার ফিরে যাই, আমাদের পরিবারের ইয়ে থেকে আমরা নজর রাখছি না। সহজলভ্যতা ঠিক এইভাবে বলবো না, আমরা চেষ্টা করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ছিল জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে। সবসময় বলে থাকেন এই জিরো টলারেন্স, আমাদের সেই লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করছি। জিরো টলারেন্স আমরা চাচ্ছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদেরকে আমরা যাতে সহজলভ্যতা না হয়, সাপ্লাইটা যাতে আমরা ভেঙে দিতে পারি এবং ডিমান্ডটা হ্রাস করতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। ডিমান্ড এবং সাপ্লাই হ্রাস করার জন্য সব কিছু মূল কথা রাষ্ট্রের সাথে, সরকারের সাথে আসতে হবে, সমাজকে আসতে হবে, পরিবারকে আসতে হবে এবং সিভিল সোসাইটিকে আসতে হবে। না আসলে চলবে না। সবাইকে একক, মানে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে, না চলবে না সেটা। মাদকাসক্ত ব্যক্তিদের আসলে চিকিৎসাটা কিভাবে নিয়ন্ত্রণ করছে সরকার? ধন্যবাদ। দেখুন, এটা আমাদের রিহ্যাবিলিটেশন একটা বড় একটা প্রোগ্রাম এবং চিকিৎসাটা হচ্ছে আমাদের 3টা কেন্দ্র আছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে আমাদের 4টা সরকারি নিরাময় কেন্দ্র আছে। ঢাকায় 200 বেড আছে, পুরুষ এবং মহিলা, এবং সারা দেশে 351টা বেসরকারি কেন্দ্র ছিল, নিরাময় কেন্দ্র। তার মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটাকে বাদ দিয়েছি, 350টা আছে। তো এই কিছুদিন আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও রুটিনে আমরা চেষ্টা করি যে এইগুলোকে ঠিকমতো চলছে কিনা এবং আরও ভালোভাবে যাতে চলে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এই নিরাময় কেন্দ্র আছে, সেখানে নিরাময় কেন্দ্র, বেসরকারি অনেক নিরাময় কেন্দ্র আছে, সেগুলোতে যদি মাদকাসক্ত রোগী থাকে প্রায় প্রতি 20টা জেলায় নাই, আমরা চেষ্টা করছি বাকি 20টা জেলায় করার জন্য। সরকারি এবং বেসরকারি, আমরা যদি কোনো রোগী থাকে তাহলে সেখানে তারা চিকিৎসা নিতে পারেন। আচ্ছা ম্যাম, যদি একটু বলতেন যে নতুন প্রজন্মের জন্য আপনার আসলে কি উপদেশ আছে, তাদেরকে বলার কি আছে? আচ্ছা, এটা বলার আগে আমি একটু স্যারের সাথে যুক্ত করি যে যেই চিকিৎসা ব্যবস্থাগুলো হচ্ছে, আমরা তো সেখানে আমরা জানি যে ডাক্তাররা চিকিৎসা দেন, এবং আমি আরেকটা কথা বলছিলাম যে এরা অনেক সময় দেখা যায় বাড়ি ফেরত এসেও কিন্তু তারা আবারও ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে সে একটা বন্ধ পরিবেশে, একটা নিয়ন্ত্রিত পরিবেশে ছিল, সেখানে সে পায় নাই, তাই ডাক্তারদের পরিচর্যায় ছিল, তারা ছেড়ে দিয়েছিল। কিন্তু যখন সে আবার তার স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে, পরিবেশে ফেরত আসবে, তখন কিন্তু তাকে তার নিজের ভেতরে সেই স্ট্রেংথটা ডেভেলপ করতে হবে যে আমার মধ্যে এই মাদক গ্রহণ করার
আকাঙ্ক্ষাটা যদি তৈরি হয় সেক্ষেত্রে আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব ডিমান্ড এই যে জায়গাগুলা এইটার জন্য কিন্তু তার প্রপার সাইকোলজিক্যাল কাউন্সেলিং লাগবে। আমরা অনেক সময় কাউন্সেলিংটাকে মিলিয়ে ফেলি এমনি কথা বলা, উপদেশ দেওয়া। সো সাইকোলজিক্যাল কাউন্সেলিং কিন্তু সেটা না, উপদেশ দেওয়া না, সেটা একটা পার্সনের একদম মনস্তাত্ত্বিক কিছু বিষয় থাকে, সেই ভেতরে যে সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করি। সো ওই জায়গাটা থেকে সেই তার যে হারানো সেলফ কনফিডেন্সটা ফিরিয়ে দেওয়া, তার যেই জায়গাগুলো অ্যাংজাইটি, যেই জায়গাটায় ও কন্ট্রোলগুলো লুজ করে ফেলে, সেগুলি সে কীভাবে মোকাবেলা করবে, এই জায়গাগুলো যখন তার ভেতরে ডেভেলপ করা হয় তখন সে ব্যাক করেও সে নিজেকে আসলে সে সংযত রাখতে পারে এবং একটা ভালো ইতিবাচক দিকে সে নিজেকে পরিচালিত করতে পারে। তা না হলেও তার ইচ্ছা থাকে, প্রমিস করে বাবা মা সব জায়গায় যে আমি আর কখনো করব না, কখনোই করব না, কিন্তু সে আর পারে না। সো এই জায়গাগুলো আমাদের কিন্তু দেখতে হবে, চিকিৎসাটা যেন পূর্ণাঙ্গ হয়। সেখানে আমার মেডিকেল মডেলেরও চিকিৎসা দরকার, আমাদের এই সাইকোলজিক্যাল মডেলের চিকিৎসাটা দরকার। তা না হলে এই যে পুনরাবৃত্তির ঘটনাগুলো ঘটে থাকবে। জি ম্যাডাম, আপনি একটু নলেজের জন্য বলছি জ্ঞাতার্থে যে আমাদের বিধিতে আছে এবং আমরা যখন লাইসেন্স দিই তখন বলা হয়ে থাকে ডক্টরের সাথে সাইকিয়াট্রিস্ট থাকবেন। সব জায়গায় হয়তো ফুল টাইম থাকতে পারে না, পার্ট টাইম সাইকিয়াট্রিস্ট আছেন সেখানে। তো সাইকিয়াট্রিস্ট মেডিসিন দিয়ে মূলত তারা করেন, তো ওই কাউন্সিলিংয়ের সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই সাইকোলজিস্ট যারা এই বিষয়ে ট্রেন তাদেরকে লাগবে। হ্যাঁ, কারণ একজন ডক্টর বসে বসে, কারণ আমরা একটা হ্যাঁ ওই সাইকিয়াট্রিস্ট ওনার পক্ষে কিন্তু আসলে একটা রোগীর পেছনে 1-1.5 ঘন্টা করে দেওয়াটা সম্ভব হয় না। সেই কাজগুলো আসলে তখন সাপোর্ট, এই যে আপনি বললেন না যে হলিস্টিক একটা আমাদের অ্যাপ্রোচ, এটা টিম ওয়ার্ক। কোনো একটা ক্ষেত্র এককভাবে কাজ করে এই বড় সমস্যাটাকে আমরা দূর করতে পারবো না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি এবং বেসরকারি দুই উদ্যোগে তো আসলে রিহ্যাব সেন্টারগুলো আছে, তো বেসরকারি যে রিহ্যাব সেন্টারগুলো আছে সেইগুলোতে আসলে সরকার কিভাবে নজরদারি করছে? আমাদের বললাম যেটা আমাদের একটা বিধি আছে 2005 সনে, যে বিধিমালা দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। এখন আমরা আর একটু চেঞ্জ করেছি বিধিটা, 2018 সালে বিধি করেছি, এটা এখন লেজিসলেটিভ বিভাগে আছে, সেখানে একটু পরিবর্তন, কারণ সময় সময় পরিবর্তন দরকার। যখন আমরা প্রথম করি তখন কেউ করতে চাচ্ছিল না, তাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করে যে সমাজে যারা ওয়েলমিং পিপল যারা একটু এগিয়ে আসে, ভাই একটু করতে হবে, আপনারা কিছু করেন, সেইভাবে করেন। এখন যেহেতু এটা করে ফেলছে যারা করছে, হ্যাঁ আর একটু কীভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাতে আমরা চেষ্টা করছি যে কীভাবে আরও উন্নত করা যায়, কিভাবে মানে নতুন মডেল এনে রোগীদের আরও চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি। জি, অনেক ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে ছোট্ট করে যদি কিছু পরামর্শ থাকে আপনার। আমার পরামর্শ থাকবে, আমরা সবাই মাদকের ব্যাপারে আমরা সচেতন হব, আমাদের নিজেদের স্বার্থেই আমাকে জানতে হবে, কারণ আমরা বিষয়টা সম্পর্কে জানলে কি করতে হবে তখন আমরা সেটা সম্পর্কে অ্যাওয়্যার হব। সন্তানদের প্রতি আমি বলবো যে নজর রাখবেন, বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। বন্ধুত্ব বাবা মা একদম হয়ে যেতে পারবে না, মানে আমি বলতে চাচ্ছি দোস্ত তার হয়ে যাবে না, এটাই বলতে চাচ্ছি, কিন্তু তার সঙ্গে যেন যে ওপেন কমিউনিকেশনটা থাকে, তারা যেন ভালো মন্দ সব কিছুই এসে যেন বাবা মার সাথে শেয়ার করতে পারেন। তবে এটার মানে এই না যে বাবা মা গোয়েন্দাগিরি করবে বাচ্চাদের পেছনে, সেটা বাচ্চাদের জন্য খুবই আপত্তিকর একটা জিনিস হয় এবং এটা হিতে বিপরীত হয়ে যায়। সো একটা ট্রাস্টওয়ার্দি বিশ্বস্ততা সম্পর্ক পরিবারের মধ্যে ডেভেলপ করা। ইয়াং জেনারেশনের যারা আছে তাদের কাছে আমার চাওয়া থাকবে যে তোমরাই সবচেয়ে অগ্রগামী, তোমরাই এই দেশকে নেতৃত্ব দিবে এবং তোমাদের শক্তি অপরিসীম, কিন্তু সেটাকে ভুল জায়গায় প্রয়োগ করে নিজের বিপদ বা ধ্বংসটা যেন ডেকে না আনো, এই ব্যাপারে তোমরা অ্যাওয়্যার থাকবে। কারণ আমি খুবই পজিটিভ, যেহেতু হয়তো আমি ইয়াংদের নিয়ে চলতে হয় আমাকে, তাদের মধ্যে অসম্ভব ক্ষমতা, অনেক কিছু তারা তাদের সেই পজিটিভ এনার্জিটাকে আসলে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং ভালো লাগলো ম্যাম, আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই মাদক থেকে দূরে থাকুন।
more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.